জুলাই আগস্ট অভ্যুত্থানের পুরো ঘটনায় বাংলাদেশ পুলিশের অবস্থান এই বাহিনীটিকে বিতর্কিত করেছে। জনগণের জন্য যেই বাহিনী, তার সাথে জনসংযোগের একটা বিস্তর ফারাক আছে। বাংলাদেশে পুলিশের অবস্থান কখন কেমন ছিল সেই বিষয়ে বাংলাদেশের পুলিশি সংস্কৃতির ঝোঁক, উপনিবেশের দায়, এই প্রবন্ধটি লিখেছেন শিক্ষক ও গবেষক সামজির আহমেদ। এই উপমহাদেশে উপনিবেশিক শাসনামলে ব্রিটিশ শাসকদের দ্বারা সৃষ্ট এই পুলিশি সংস্কৃতি এখনও আমাদের দেশের পুলিশের সংস্কৃতিতে রয়ে গেছে, তা তিনি আলোচনা করেছেন এই প্রবন্ধে। এটি প্রকাশিত হয়েছে রাষ্ট্রচিন্তার বর্ষ ৫, সংখ্যা ১, জানুয়ারি ২০২১-এ। প্রবন্ধটি আমরা ২ ভাগে ভাগ করেছি। আজকে পড়ছি দ্বিতীয় ভাগ। আমাদের নতুন কন্টেন্টের আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য ডিসকোর্স ডায়েরিজ। চলুন শুরু করা যাক। পুলিশের এই অতি কর্তৃত্বকে জেরেমি স্কলনিক অবশ্য পুলিশের ওয়ার্কিং পার্সোনালিটি বা পেশাগত ব্যক্তিত্বের সাথে যুক্ত বলে মনে করেন। পেশার ধরনের কারণেই পুলিশকে সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক থাকতে হয়, যা তার পেশাগত ব্যক্তিত্বকে সন্দেহপ্রবণ করে। ফলস্বরূপ এই সন্দেহপ্রবণতা তাকে অতি কর্তৃত্বের দিকে ঠেলে দেয়। স্কলনিক মূলত সমস্যাটির সাংগঠনিক বিশ্লেষণ করেছেন, কিন্তু আমি মনে করি প্রাক্তন উপনিবেশগুলোতে সমস্যাটির একটি ভিন্ন চরিত্র আছে। ঔপনিবেশিক সময়ে পুলিশের ভাবমূর্তি কেমন ছিল তা জানাটা এখানে প্রাসঙ্গিক। ঔপনিবেশিক আমলে বাংলার পুলিশি ব্যবস্থা নিয়ে গবেষণা করেছেন পুলিশ বিশেষজ্ঞ পিটার রব। উপনিবেশিত বাংলার পুলিশের ভাবমূর্তি সম্পর্কে রবের বর্ণনা তুলে দিচ্ছি। The functions of the British police establishment in the first half of the 19th century were designed more to maintain order and to impress the population than to investigate crime. The police inspector, as George Campbell remarked in 1852, affected a judicial than a thief-catching character. Typically, obese clad in fine linen, carried about in a palanquin, he reacted to a serious crime by writing a report and then proceeding to the scene and holding court. Thus, the British proclaimed the theory of state's responsibility for many transgressions against person and property, but their practice in Bengal was rather to give a show when necessary as a marker of the importance and supremacy of the state. Its interests, of course, especially in regard to revenue payment, were pursued rigorously. রবের বর্ণনায় দুইটি দিক খুবই গুরুত্বপূর্ণ। ব্রিটিশ আমলের বাংলায় পুলিশিং কখনোই বিচারিক আদালতে পৌঁছানোর উপায় ছিল না, বরং পুলিশ নিজেই ছিল আদালত। অন্যদিকে সেবার চেয়ে প্রদর্শন বা নির্দিষ্টভাবে বললে ক্ষমতা প্রদর্শনই ছিল মূল কথা। ফলে পুলিশের মুখ্য পরিচয় নিরাপত্তা সেবা বাহিনী না হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অতি কর্তৃত্বের পাশাপাশি পুলিশি সংস্কৃতির আরেকটি বৈশিষ্ট্য বেশ গুরুত্বপূর্ণ, তা হল পুলিশি একতাবোধ। কোনো গোষ্ঠীর মধ্যে একতাবোধ থাকা সমস্যাজনক কিছু নয়, কিন্তু এই একতাবোধ যদি সমালোচনা বা আত্মসমালোচনার পথ রুদ্ধ করে এবং গোষ্ঠীর সদস্যদের দ্বারা সংগঠিত অপরাধ ঢাকতে এবং উপরন্তু তা উৎসাহিত করতে সাহায্য করে, তখন একতাবোধ একটি ব্যাপক সমস্যা হিসেবে হাজির হয়। পুলিশি একতাবোধ 3টি কারণে বিশেষ গুরুত্বপূর্ণ। 1. পুলিশি একতাবোধ প্রায় সময় দুর্নীতিগ্রস্ত বা অপরাধী পুলিশকে রক্ষায় ভূমিকা রাখতে পারে। 2. এই একতাবোধ ব্যক্তি পুলিশকে উৎসাহিত করতে পারে বৃহত্তর পুলিশি সংস্কৃতিতে মিশে যাওয়ার জন্য। যেমন পুলিশে নিয়োগের সময় কেউ একজন হয়তো এমন চিন্তা করে পুলিশে আসলো যে সে ঘুষ খাবে না, কিন্তু পুলিশি একতাবোধ তাকে পরিবর্তন করতে পারে ভিন্ন দিকে। বৃহত্তর পুলিশি সংস্কৃতি যদি হয় ঘুষ খাওয়ার সংস্কৃতি, তাহলে একতাবোধ তাকে ঘুষ খেতে উৎসাহিত করবে। আর বৃহত্তর পুলিশি সংস্কৃতি যদি হয় সেবার সংস্কৃতি, তাহলে এই একতাবোধ তাকে সেবাধর্মী হতে অনুপ্রাণিত করবে। 3. পুলিশি একতাবোধ পুলিশ ও জনগণের সম্পর্কের দূরত্ব বাড়িয়ে দিতে পারে এবং পুলিশে কোনো বৈপ্লবিক পরিবর্তনকে বাধাগ্রস্ত করতে পারে। আসলে একতাবোধের গাঠনিক বৈশিষ্ট্যই হচ্ছে তার আড়ালে বিচ্ছিন্নতাবোধের উপস্থিতি। পুলিশি একতাবোধ ও জনগণের সাথে এর দরুন তার বিচ্ছিন্ন হয়ে ওঠার সম্পর্ক বিশ্লেষণ করতে যেয়ে স্টিভ জেমস ও ইয়ান ওয়ারেন বলেন,
The solidarity endangers by shared perceptions of danger, and social isolation leads police to adopt something of siege mentality, reflected in beliefs by police that they are misunderstood and unappreciated by community at large, and in many cases by their department. In turn, a code of silence operates to protect even malpracticing police from external and internal security and criticism. জনগণ পুলিশকে ভুল বোঝে, এমনকি কিছু ক্ষেত্রে পুলিশ ডিপার্টমেন্টও পুলিশের প্রতি সদয় নয় এবং তাদের কাজের যোগ্য সম্মান ও সমর্থন তারা পায় না। ফলে কেবল আরেকজন পুলিশই বোঝে পুলিশের দুঃখ। এই দুঃখের ভাগাভাগি করে তৈরি হয় একতাবোধ। কিন্তু এই একতাবোধ পুলিশি সমস্যার সমাধান নয়, বরং এটি হলো প্রবাহমান সমস্যা থেকে নিজেকে সরিয়ে নেয়া এবং উপরন্তু অন্যায্য সুবিধা নেয়ার একটি মাধ্যম। জনগণ যদি পুলিশকে ভুল বোঝে, তাহলে এর সমাধান হবে জনগণের সাথে ঠিক বোঝাবুঝির সম্পর্ক পাতানো। আমরা ও তারা, এমন দ্বৈতমূলক বিভাজন সৃষ্টি না। পুলিশি একতাবোধের বীজতলা হচ্ছে ঔপনিবেশিক শাসন। 1884 সালের বাংলার স্থানীয় সরকার রিপোর্টের বরাত দিয়ে পিটার রব জানাচ্ছেন, To an extent, this reflected stereotyping by the British, who tended to regard the Bengalis as physically inferior to, and because intellectually inclined, less reliable than some other Indian races, a factor which also influenced their expectations of the level of policing needed in Bangladesh. অর্থাৎ নির্ভরযোগ্য পুলিশ হচ্ছে সেই পুলিশ যার বুদ্ধিবৃত্তিক ঝোঁক নেই। বুদ্ধিবৃত্তিক ঝোঁক আসলে এখানে সমালোচনা, প্রশ্ন করার ক্ষমতা ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ সেই কালেই পুলিশিংয়ের ধারণা ছিল পুলিশিং বা ব্যক্তি পুলিশের সমালোচনা করবে না। এখানে উল্লেখ থাকে যে প্রায় সকল বাহিনীর বৈশিষ্ট্যই হচ্ছে একতাবোধ, অর্থাৎ নিজেদের সমালোচনা থেকে দূরে থাকা। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া পুলিশের অফিসার পল স্ট্র্যাং এক সাক্ষাৎকারে বলেন, পুলিশের গোল্ডেন রুল হল ডোন্ট র্যাট ইয়োর মেটস। পুলিশের জনগণের এই দূরত্ব পুলিশি সংস্কৃতিকে ভিন্ন চেহারা দেয়। জনগণের সাথে পুলিশের দূরত্বের একেবারে মূল কারণ রাজনৈতিক আবহ ও দর্শনের পরিবর্তন ছাড়া এই দূরত্ব ঘুচবার নয়। ব্রিটিশ আমলে খুব সচেতনভাবে সবচেয়ে করুণাময় শাস্তি হিসেবে লাঠিচার্জের ব্যবস্থা করা হয়। 1860 সালে সিলেক্ট কমিটির মিটিংয়ের সভাপতি হিসেবে স্যার বার্নস পিকক এমন ব্যবস্থার প্রস্তাব করেন যা 1862 সালে আইনের মর্যাদা পায়। পিকক তার প্রস্তাবনার পক্ষে বলেন, In many parts of India, large bodies of natives regarded imprisonment as tantamount to the punishment of death, and that therefore to such persons, flogging was a most merciful punishment. ওই একই কমিটির সদস্য স্যার বাটল ফ্রেয়া পিককের সাথে একমত পোষণ করে বলেন, ফ্লগিং ওয়াজ আ ভেরি ইউজফুল পানিশমেন্ট, পার্টিকুলারলি ইন সেভারাল পার্টস অফ দ্য কান্ট্রি ওয়ার দ্য পিপল ওয়ার ইন আ স্টেট অফ সেমি বারবারিজম। সুতরাং এই অঞ্চলে আধুনিক পুলিশিংয়ের সূচনা তাদের মতে আধা বর্বর মানুষদের লাঠিচার্জ করার মাধ্যমে, এবং এই লাঠিচার্জ ছিল জেলের বিকল্প। অর্থাৎ বিচারিক প্রক্রিয়ার সাধারণ বিকল্প ছিল লাঠিচার্জ। এখন যখন আমাদের দেশে আমরাই ক্ষমতার অধিপতি, তখন পুলিশ ও জনগণের সম্পর্ক পরিবর্তিত হওয়ার কথা, যার জন্য বৃহত্তর উদ্যোগ প্রয়োজন। যেমন 999 বলে জরুরি সেবা প্রতিষ্ঠা বা বিট পুলিশিং, হ্যালো ওসি, এই ধরনের উদ্যোগ। কিন্তু তারও আগে সমস্যা নির্ণয় অধিক জরুরি। অর্থাৎ এমন গবেষণা প্রয়োজন যার মাধ্যমে জানা যাবে পুলিশকে নিয়ে জনগণের আপত্তিগুলো কোথায় কোথায় এবং তাদের চাওয়াগুলো কী কী, এবং এই গবেষণা হওয়া উচিত আঞ্চলিক এবং ব্যক্তিগত পর্যায়ে, যাতে আঞ্চলিক চাহিদা উপেক্ষিত না হয় এবং স্বতন্ত্র ব্যক্তির চাওয়াটা অন্তত পুলিশের গোচরে আসে। পুলিশি সংস্কৃতির গুণগত পরিবর্তন সাধনে যা প্রত্যক্ষ ভূমিকা রাখতে পারে। উপসংহার: পুলিশি সংস্কৃতি অনেক ব্যাপক একটা ধারণা। এই ধারণা সম্পর্কিত আলোচনার পরিধি বিশাল। নিয়োগের পর ব্যক্তি কিভাবে পুলিশ হয়ে ওঠে, পুলিশি অপরাধ তার গোষ্ঠীতে কিভাবে বৈধতা পায় বা সমালোচিত হয়, ঔপনিবেশিক মানসিকতা কিভাবে পুলিশকে প্রভাবিত করে, ম্যাচোম্যান ইমেজ কিভাবে পুলিশের কর্ম ব্যক্তিত্বকে প্রভাবিত করে, পুলিশি দুর্নীতির সামাজিক কারণ ইত্যাদি নানা বিষয় পুলিশি সংস্কৃতি পাঠের অন্তর্গত।
পুলিশি সংস্কৃতির এই সব সাধারণভাবে উপেক্ষিত বিষয়ের পাঠ ছাড়া পুলিশিংয়ে গুণগত পরিবর্তনের যে কোনো চেষ্টা ব্যর্থ হতে বাধ্য। বাংলাদেশের পুলিশি সংস্কৃতি ব্যাপকভাবে উপনিবেশের উত্তরাধিকার বহন করে, যার আরও বিস্তৃত পাঠ জরুরি।